ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন যে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে 7 জেলায় বন্যা, মানবেতর জীবনযাপনে চট্টগ্রামের মানুষ, প্রাণহানি বেড়ে প্রায় অর্ধশত, পানিবন্দী আছে প্রায় 39 লাখ মানুষ। এবং আমরা গতকাল যেটা দেখতে পেলাম যে বৃষ্টির কারণে ঢাকা কলাপস, চিটাগং তো কলাপস। কি করণীয় আসলে? শুনেন, বন্যা হচ্ছে একটা ন্যাচারাল ডিজাস্টার, তাই না? এখানে তো মানুষের কিছু করার নাই, তাই না? এবং বলা হয়ে থাকে যে ফ্লাড ইজ অ্যান অ্যাক্ট অফ গড, বাট দি ফ্লাড লসেস আর দি অ্যাক্ট অফ ম্যানকাইন্ড। বন্যাটা দেয় আল্লাহ বা ঈশ্বর, কিন্তু এর ক্ষয়ক্ষতিটা যে হয় সেটা হচ্ছে মানুষ করে, ঠিক আছে? তো ফলে যেহেতু ক্ষয়ক্ষতি কাটানো এটা মানুষের হাতে, সেহেতু এইটা সম্ভব, এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। দেখেন, আমাদের বিজ্ঞান ও টেকনোলজি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু প্রকৃতি খুব সহজেই আমাদের এই যে জীবন, এই যে সহজ জীবন, এটাকে বিপন্ন করে দিতে পারে, খুব সহজেই পারে। জাস্ট প্রকৃতি উইশ করবে যে এই মানুষের এই স্বাচ্ছন্দ্য, মানুষের এই সুখ শান্তি নষ্ট করে দিব, বাস করে দেয়। এই তখন বন্যা হবে, ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, এবং উই আর হেল্পলেস। টেকনোলজি ওই পর্যায়ে এখনো যায় নাই যে আমরা বন্যাকে কন্ট্রোল করব, আমরা ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করব, আমরা ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করব। এটা আমাদের ডেস্টিনি, ম্যানকাইন্ড হিসেবে এটা আমাদের ডেস্টিনি। তো যাই হোক, আপনি যেটা বললেন, এইবারের বন্যা কিন্তু ভয়াবহই বলা যায়। এবং এরকম ভয়াবহ অবস্থায় আমি শুনলাম যে প্রতি জনের জন্য নাকি বরাদ্দ হয়েছে মাত্র 28 টাকা সহায়তা হিসাবে। যা সহায়তা তাতে প্রতি জনে 28 টাকা পড়ে, যত লোক আক্রান্ত হয়েছে। তো এটা খুবই অপ্রতুল। আমি প্রশ্ন রাখতে চাই, সরকারের টাকার কি খুব অভাব পড়লো? এক। 2 নম্বর কথা, দেখেন, এই যে বন্যা হলো, এইবার যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবে তারও কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সাহায্যের আমরা ইউনুস আমলের যে বন্যা দেখেছিলাম, সেই বন্যায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আপনার এগিয়ে এসেছে, দিয়েছে। মানুষ শুধু টাকা না, মানুষ ইন কাইন্ডে অনেক সহযোগিতা করছে। এটা অভূতপূর্ব একটা অংশগ্রহণ ছিল। কিন্তু দেখা গেল যে এই বন্যায় যে সমস্ত সাহায্য উঠেছিল, টাকা, সেই টাকার টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, কিভাবে বন্যার্থদের গেছে কিনা, এইটা যখন কোয়েশ্চেন হয়ে দাঁড়াইলো, তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল, মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসহীনতা, আস্থাহীনতা দেখা দিয়েছিল। এবং সেই আস্থাহীনতা এইবার আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে, এইবারের মধ্যে কিন্তু মানুষের এই যে সহযোগিতার হাত বাড়ানো, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের যে সহযোগিতার হাত বাড়ানো, সেইটা কিন্তু এবার সেভাবে হবে না বলে আমার ধারণা। সুতরাং এবারের প্রবলেমটা খুব অ্যাকিউট হবে। এমনিতেই সরকারের যে খুব অর্থনৈতিক অবস্থা ভালো আমি মনে করি না। ফলে এই অবস্থায় আর্থিকভাবে কতটা সহায়তা করতে পারবে বন্যার্থদের মধ্যে, সেটাও আমার সন্দেহ আছে। তবে আমি যেটা প্রাথমিকভাবে বলবো যে এই অবস্থায় সরকারের উচিত হবে কতগুলি জিনিস সরবরাহ করা। একটা হচ্ছে বিশুদ্ধ পানি, একটা হচ্ছে পানিবাহিত রোগের ওষুধ, আর একটা হচ্ছে আপনার শুকনো খাবার। এগুলির প্রাথমিক পর্যায়ে এইগুলির ব্যবস্থা করতে হবে। তারপরে যখন পানি নেমে যাবে, তখন মূল কাজটা করতে হবে সরকারকে, সেটা হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া। যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের রিস্ট্রাকচার করা সেগুলোকে। তারপরে ফসলের ক্ষতি হয়েছে, নতুন করে ফসল করতে গেলে যে কৃষি লোন, যাতে তারা কৃষি লোন নিয়ে তারা পুনরায় কৃষিকাজে মনোযোগ দিতে পারে। যে ড্যামেজ হবে বা হচ্ছে, সেই ড্যামেজকে পুষিয়ে নেওয়ার জন্য তাদের কৃষিতে পুরো তাদের যে যোগ্যতা, যে রিসোর্স, সেইটাকে কাজে লাগাইতে হবে। এবং সেক্ষেত্রে সরকারকে অবশ্যই আপনার, কারণ
দেখেন, এইটা বন্যায় আক্রান্ত হওয়া কিন্তু মানুষের কোনো দোষ নাই। এটা এমন না যে সরকারের বিরোধিতা করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছে, তা তো না। এটা একটা কার্স অফ নেচার, এটা প্রকৃতির অভিশাপ। হুম ফলে যেহেতু তারা নির্দোষ, হ্যাঁ, এবং তারা এইসব নির্দোষ মানুষ এই যে ভোগান্তিতে পড়ছে, এই ভোগান্তি থেকে উদ্ধারের দায়িত্ব সরকারের। এইটা এখন মানে বর্তমানে এক ধরনের সহযোগিতা লাগবে, আবার পানি চলে যাওয়ার পরে আরেক ধরনের সহযোগিতা লাগবে। দুই সহযোগিতাই কিন্তু সমানভাবে দিতে হবে। তা না হলে এই যে দরিদ্র মানুষ, এই যে কি বলে যে অসহায় মানুষ, হ্যাঁ, তাদের দিন আরো খারাপ যাবে। জি, আমরা একটু জহিরুল আলমের কাছে যাই। মাহবুব কামাল, আপনার কাছে ফিরবো। জহিরুল আলম, আমরা শুনছিলাম মাহবুব কামাল যেটা বলছিলেন, এইটা কি শুধুই যে কার্স অফ নেচার কিনা, নাকি এখানে আসলে ম্যানমেড ডিজাস্টার আমরা বলতে পারি কিনা? কারণ পাহাড় কেটে ফেলা হচ্ছে, বনাঞ্চল উজাড় করে ফেলা হচ্ছে, তারও একটা ইম্প্যাক্ট কিনা? আমি মনে হয় যে আপনি সঠিকভাবেই পয়েন্ট আউট করেছেন। মাহবুব কামাল ভাইয়ের সঙ্গে তো আমরা দ্বিমত পোষণ করতে পারি না। উনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো অবশ্যই মানে বাস্তবতা। কিন্তু একই সঙ্গে কিন্তু আমাদের এই ডিজাস্টারের পেছনে আমরা কিন্তু ধরেন ফ্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এক ধরনের সাফল্য আমরা বা মানে সক্ষমতা আমাদের তৈরি হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ওভার দ্য ইয়ার্স আমাদের যে ব্যবস্থাপনাগত যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু আরো একিউট হচ্ছে, কিন্তু ক্রমান্বয়ে আবার যেগুলো ডিক্লাইন করছে। যেমন আপনি বললেন যে এই যে পাহাড় কাটার কথা বললেন, কিংবা বাঁধ নির্মাণের কথা বলেন, এই যে মাছের ঘের, চিংড়ির ঘের, সেখানে প্রভাবশালীরা বাঁধ নির্মাণ করছে। তারপরে এই যে স্বাভাবিক প্রবাহগুলো, তারপরে আপনার দখলদারিত্ব আছে। একই সঙ্গে যে ড্রেনেজ সিস্টেম যেটা, এটা তো ধরেন যে ফ্লাড প্রোন এরিয়া একটা আছে, এবং সিটি লাইফে যে জলাবদ্ধতার বিষয়গুলো আছে সেখানে কিন্তু ড্রেনেজ সিস্টেম বিষয় আছে। একই সঙ্গে আপনার সমন্বয়ের একটা বড় ধরনের অভাব আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাকিউট ইনএফিসিয়েন্সি আছে, একটা ফোরসাইটের অভাব আছে, যে দূরদর্শিতার অভাব আছে। এই যে বন্যা কিংবা জলাবদ্ধতা যে সংকটগুলো, এগুলো তার নতুন কিছু না। উই আর ভেরি কি বলবো ফ্যামিলিয়ার উইথ দিস ন্যাচারাল ইভেন্টস। সুতরাং এগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের সামর্থ্য এবং সক্ষমতা বৃদ্ধির উপর ইনভেস্ট হওয়া উচিত। সেখানে দেখা যাচ্ছে যে আমরা আরও হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছি, আরও প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। এগুলোকে কিভাবে মোকাবেলা করব সেক্ষেত্রে আপনি দেখেন যে ঢাকায়ও, রাজধানী ঢাকা বলেন, চিটাগং বলেন, বিস্তীর্ণ বিস্তীর্ণ চট্টগ্রামের অঞ্চল যেগুলো মানে বন্যা কবলিত হয়েছে এবং ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে পড়েছে, সেগুলো তো রয়েছেই। একই সঙ্গে কিন্তু জলাবদ্ধতাও তো একটা নগর জীবনকে কিন্তু ক্রিপল করে দিয়েছে। কেন এগুলো হচ্ছে, এই কথাগুলো কিন্তু বারবার আলোচনা হচ্ছে। আমরা আজকে যে নতুন কিছু বলবো তা নয়, কিন্তু এখানে কার্যকর কোনো মানে উদ্যোগ কিন্তু নাই। এক ধরনের আনপ্ল্যান্ড মানে কি বলবো যে আরবানাইজেশন বলেন, আনপ্ল্যান্ড মানে বাস্তবতা বাংলাদেশের সব জায়গার মধ্যে কিন্তু আছে। এইখানে ধরেন সিটির কথা যদি আপনি চিন্তা করেন, এখানে নালা দেখবে হলো ওয়াসা, এখানে আপনার কি বলে যে খাল দেখবে হচ্ছে সিটি কর্পোরেশন, রাস্তা দেখবে হয়তো কোনোটা সিটি কর্পোরেশন, কোনোটা দেখবে হয়তো সড়ক বিভাগ। মানে এরকম ৫৫-৫৬টা সংগঠন মিলে হয়তো একটা সিটি কর্পোরেশনের আপনার কি বলে ব্যবস্থাপনার দায়িত্ব থাকে। এবং এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে যে প্লাস্টিকের যে ব্যবহার, এখানে যে আপনার রাস্তা নির্মাণের যে বিষয়গুলো আছে, এগুলো এই ধরেন 100 মিলিমিটার বৃষ্টির মধ্যে কিন্তু আমরা একটা ডিলিউজড অবস্থা, একটা মানে একটা বিপন্ন অবস্থা সারা শহরের মধ্যে। আর বাকি দেশের বাকি অঞ্চলের কথা তো বলাই বাহুল্য, মানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে মানুষের যে ইমেন্স সাফারিং, সেটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। একটা ক্যাপিটাল সিটি কলাপস, জহিরুল আলম। জি, ক্যাপিটাল সিটি কলাপস, হ্যাঁ, অ্যাবসলিউটলি। শুধু এটুকুই বলার যে আসলে আমরা তো আসলে প্রিএমটিভ কোনো মেজার নেই না, আমরা সবসময় রিঅ্যাক্টিভ মেজার নিয়ে আছে। আমরা প্রোঅ্যাক্টিভ কোনো মেজার আমাদের নেই। আগাম ফোরসাইট করা, আগাম পূর্বাভাস করা, আগাম পদক্ষেপ নেওয়া এবং আস্তে আস্তে আমাদের সামর্থ্যগুলোকে বাড়ানোর উদ্যোগ আসলে আমাদের কম। যাই হোক, রিঅ্যাক্টিভ মেজার হিসেবে যা এখন করণীয় সেটার দিকে আসলে আমাদের মনোযোগ দিতে হবে। আমি দেখেছি যে সরকার প্রধানকে আমরা দেখেছি যে উনি বেশ সক্রিয় এবং উনি
খোঁজ খবর রাখছেন, কিন্তু বাংলাদেশের এটাও একটা বাস্তবতা যে একেবারে এপেক্স লেভেলে, সামিট লেভেল থেকে এগুলো তদারকি করতে হয়, অসন্তোষ ব্যক্ত করতে হয়, ব্যবস্থাপনার ত্রুটিগুলো ধরিয়ে দিতে হয়। ওয়্যার ইজ দি মানে ওভারঅল ম্যানেজমেন্ট? ওই জায়গাগুলোর মধ্যে আমাদের ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। এই যে আমাদের জায়গা মতো, সময় মতো তাদেরকে আপনার কিছুটা রিলিফ পৌঁছে দেওয়া, তাদের স্বাস্থ্য ঝুঁকিগুলোকে মোকাবেলা করা, একই সঙ্গে তাদের রেস্কিউর প্রয়োজন হলে রেস্কিউ করা, গবাদি পশু যারা আছে তাদেরকে আপনার একটা সাপোর্ট দেওয়া, সব কিছু মিলিয়ে ইভেনচুয়ালি পুনর্বাসনের যে পরিকল্পনা, হ্যাঁ, কাগজে কলমে আপনি সবই পাবেন। এবং আপনি যখন আমাদের সরকারি কর্মকর্তাদেরকে কথা বলতে দেখবেন, কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কিন্তু কোনো কিছু এমব্রেস করে না, তারা কিন্তু কোনো কিছু অ্যাকনলেজ করবে না, বলবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, এফিশিয়েন্টলি করা হচ্ছে। কিন্তু আদতে এটা কতটা হচ্ছে সেই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে। একই সঙ্গে মাহবুব কামাল ভাইয়ের সঙ্গে আমি একমত যে আসলে আমাদের মানে শুধু সরকারি এফোর্ট কিন্তু যথেষ্ট না যে কোনো ন্যাচারাল ক্যালামিটিসের ক্ষেত্রে। আমাদের কিন্তু নাগরিক দায়িত্ব আছে, মানবিক দায়িত্ব আছে। ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরও বেশি অনুশীলন করা দরকার, চর্চা করা দরকার। ওইটা কিছুটা মনে হয় ঘাটতির দিকে আছে, যে একসময় দেখা যাচ্ছে যে একটা ডিজাস্টার হিট করলে মানুষজন কিন্তু সঙ্গে সঙ্গে নানা ধরনের উদ্যোগ তৈরি হয়ে যেত। এখনও কিন্তু দেখেন বেশ কয়েকদিনে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই যে আপনি 1.5 লক্ষ মানুষের স্ট্র্যান্ডেডের কথা বললেন, 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে সেটাও বললেন। এবং এই বাস্তবতায় আমার তো মনে হয় যে ইতোমধ্যেই সামাজিক এবং নাগরিক বা অন্যান্য যে মানবিক সংগঠনগুলো আছে তাদের তৎপরতা আমাদের চোখে পড়ার কথা ছিল। সেই অর্থে কিন্তু আসলে আমরা এখনো দেখতে পাইনি। এখন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভোতা হয়ে গেছি যে হ্যাঁ এগুলো তো হচ্ছে এবং বাংলাদেশ ন্যাচারাল ডিজাস্টারের সঙ্গেই আমরা পথ চলছি, কাজে এগুলো একসময় মানে ওভারকাম হয়ে যাবে এবং আমাদের রেজিলিয়েন্সও আছে। কিন্তু আমি এই সঙ্গে বলবো যে প্রত্যেকেরই যারা মানে কি বলবো, যে প্রাসঙ্গিক শক্তি যারা আছেন সরকারি বেসরকারি সকল পর্যায়ে, প্রত্যেকের কিন্তু একটা কনসার্টেড একটা সমন্বিত উদ্যোগ দরকার। ওইটার বড় অভাব কিন্তু আমরা এই সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এবং এগুলোর ক্ষেত্রে যদি আমরা মানে এখন ধরেন শুধু আমরা বন্যার কথা কেন বলি, আমাদের আদার ন্যাচারাল ডিজাস্টার যেগুলো, ধরেন একটা ভূমিকম্পের কথা, কয়েকদিন পরপরই কিন্তু আমাদের ভূমিকম্প মানে আমাদেরকে একটু জানান দিয়ে যাচ্ছে। মানে হ্যাড দেয়ার বিন এ বিগ মানে কী বলবো যে হ্যাঁ আর্থকোয়েক, খুব ম্যাসিভ আর্থকোয়েক, কী হবে আসলে এটা নিয়ে কিন্তু অনেক প্যানিক হয়, অনেক ধরনের রিপোর্ট করা হয়। বাট হোয়ার ইজ দ্য মেজার্স? তাদের এই উদ্যোগগুলো কোথায়? এটার মানে কী বলবো যে এটা প্রিভেন্ট তো করা যাবে না এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারকে। এটার জন্য যে মোকাবেলা করা, এটাকে মোকাবেলা করার যে একটা সামর্থ্যের জায়গাটা, সেই জায়গার মধ্যে কিন্তু কার্যকর কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। আশা করছি আমাদের একটা বিরতির সময় আছে, যারা সরকার আসছেন তারা যদি উদ্যোগ নেন এবং এই ব্যাপারে পরিকল্পনা করেন, ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েটেড হবে। জি, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সঙ্গে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, আপনি জানেন যে রয়টার্সের একটা ইন্টারভিউ আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা বলেছেন যে উনি ওনার দলের নেতাকর্মী সহ ডিসেম্বরে দেশে ফিরবেন এবং ফিরে আত্মসমর্পণ করবে। সেই জায়গায় গতকাল চিফ প্রসিকিউটর বলেছে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, উনি আসলে অবশ্যই নাকি গ্রেফতার হতে হবে। আমার প্রশ্ন হচ্ছে ডিসেম্বরে কেন? অগাস্ট হলে কি প্রবলেম হতো, বা অগাস্টের 5 তারিখ যদি ওনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং উনি ভারতে যান, তো অগাস্টটা হলে কি প্রবলেম হতো? ওয়াই ডিসেম্বর? বন্যা নিয়ে একটু এই 10 সেকেন্ডস একটু বলে নেই। সেটা হচ্ছে দেখেন, আমরা তো আমি যেটা বলছিলাম এটা বোধহয় ঠিক মতো আমি কমিউনিকেট করতে পারিনি। সেটা হচ্ছে যে বৃষ্টি কিন্তু আমরা ঠেকাতে পারবো না, পানি আমরা ঠেকাতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে পানি নিষ্কাশন। এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই এবং সে কারণে কিন্তু জলাবদ্ধতা বেশি সময় ধরে থাকে এবং দুর্ভোগ বাড়ে। এই নিষ্কাশন পদ্ধতিটাকে আমাদের চেঞ্জ করতে হবে এবং এটাকে উন্নত করতে হবে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্ন করলেন, এইটা তো এই প্রশ্নের উত্তর দেয়া তো সরকারিভাবে বাধা দেওয়া আছে। সরকার থেকে তো বলা হয়েছে যে এই শেখ হাসিনার বক্তব্য ইত্যাদি প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, কোনো মিডিয়াতেই এই খবর প্রচার করা যাবে না। এটা কিন্তু সরকারের
মানে না, অনুরোধ আমরা তো করা খবর হয়েছে। প্রচার করছি না, অনুরোধটাও এক আমরা ধরনের আমরা নির্দেশ। মন্তব্য শুনতে যাচ্ছি। ঠিক ঠিক আছে, তো এটা তো আমরা বিশ্লেষণ করতেছি। যেমন আজকে প্রথম আলো একটা চালাকি করছে, বিশ্লেষণের নাম দিয়ে খবরটা প্রচার করছে। হ্যাঁ, যাই হোক, এখন কথাটা হচ্ছে যে মানে আমরা যদি এই খবরগুলো নিয়ে আলোচনা নাও করি, চাইলেও কি সাধারণ মানুষ খবর বঞ্চিত থাকবে? এখন তো নেটের যুগ, এখন মানুষ তো যে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে খুললেই তো সে নিউজগুলি পেয়ে যায়, বাংলা মিডিয়ামও পাইতে পারে, আনন্দবাজার খুললেই তো সব পাওয়া যাবে। তারপরে ইংরেজি মিডিয়াম যেগুলো আছে সেগুলো শিক্ষিত লোকরা শুনতে পারবে, বলতে পারবে। সুতরাং এই বাধা দেওয়ার কি মানে আছে, আমি এটা আমি বুঝলাম না আর কি। যাই হোক, দেখেন, শেখ হাসিনা যেটা বলছে সেইটা আমার মনে হয় তার এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানানো উচিত। এই কারণে যে সরকার নিজেই তো চাচ্ছিল যে শেখ হাসিনা এসে বিচারের সম্মুখীন হোক, এবং বলা বলি হচ্ছিল যে তাকে এনে তার রায় কার্যকর করা হোক। তো শেখ হাসিনা যখন নিজেই এই সিদ্ধান্ত নিলেন, তখন তো সরকারের কাজ তো হালকা হয়ে গেল, সরকারের কাজ তো অনেক কমে গেল, তাই না? সরকার তো শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য চিঠিও দিছিল, যদিও ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিড নট রেসপন্ড। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলতেছিল যে তাকে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। তো উনি নিজেই তো আসতেছে, এবং উনি বললেন যে আমাকে যদি হত্যাও করা হয় তাইলেও আমি যাব। তো অসুবিধাটা কোন জায়গায় আমি বুঝলাম না। এখন ধরেন যে এই যে হাইকোর্টে আপিল আছে, সুপ্রিম কোর্ট আছে, মানে আইসিটিতে তো বিচার হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া। ইন অ্যাবসেন্সিয়ায় কিন্তু বিচারটা পারফেক্ট হয় না। ফলে উনি ফিজিক্যালি এসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করুক, তারপর তারা যদি রায় বহাল রাখে তাহলে তার ফাঁসি কার্যকর হবে। আমি তো এখানে অন্য কোনো সমস্যা দেখতেছি না। যেহেতু উনি তো বলেন নাই যে আমি দেশে এসে আন্দোলন করব, আমার কর্মীরা ঝাঁপায় পড়বে আমাকে, এগুলি তো উনি বলেন না। উনি বলছেন যে আমি যাব এবং আই উইল ফেস, মানে কি, কোর্ট। হ্যাঁ, আমি লিগ্যাল ফাইট দিব। তো ফলে উনি যদি লিগ্যাল ফাইট দিতে যায়, তাহলে আপনি হু ইউ আর টু স্টপ ইট, তাই না? আপনার তো এটা বাধা দেওয়ার কিছু নাই। কখন আপনি সচেতন হবেন? যদি তার আগমন উপলক্ষে যদি কোনো কেওয়াস হয়, কোনো ধরনের আপনার বড় ধরনের কোনো সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, অথবা অন্য ধরনের সরকার পতনের আন্দোলন হয়, জি, মাহবুব কামাল, আমরা একটু জহিরুল আলমের কাছে যাই। মেজার নেবেন, জি তাই না? জি, জহিরুল আলম, একই না, প্রশ্ন আপনার কাছে, এখানে রিপিট করছি না। জি, এখানে না, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে ওনার মানে যে এই যে একটা উইলফুল একটা ঘোষণা দিয়ে দিলেন যে আমি আসব, অলরেডি একটা ভার্ডিক্ট হ্যাজ অলরেডি বিন ডেলিভার্ড। এখন বা আন্ডার হুইচ অ্যাক্ট এবং আন্ডার হুইচ লিগাল প্রসিজিয়ার, ওই জায়গাটার কথাই কিন্তু এখানে আলোচনাগুলো আসছে। আমার কাছে মনে হয় যে সেই কোনো মানে কারো অসুবিধা হচ্ছে বা কেউ বাধার কথা বলেছে তা নয়। এই বিষয়টা এসছে এইভাবে, চিফ প্রসিকিউটরের বক্তব্য থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আইসিটি অ্যাক্টের সেকশন 21-এর 3 ধারাতে যেটা বলা হয়েছে যে এইটা ইন অ্যাবসেন্সে বিচার হওয়ার পরে 30 ডেজের মধ্যে অ্যাবসকন্ডারকে করতে হবে, অ্যাপিল করতে হবে। যদি উনি অ্যাপিল না করেন তাহলে ডেথ সেন্টেন্সের বিরুদ্ধে আর অ্যাপিল করার আর সুযোগ থাকছে না, এইরকম বোধহয় কোনো বিধানের কথা উনি স্মরণ করে দিয়েছেন। আরেকটা হচ্ছে যে উনি এসে ভলেন্টারিলি সারেন্ডার করার কোনো অপশন আইসিটি একটা নাই, ভলেন্টারিলি সারেন্ডার করে, বিকজ মানে ডেথ সেন্টেন্স যেহেতু ডেলিভার্ড হয়েছে, শি উইল বি ডিরেক্টেড টেকেন টু দ্য জেল, এবং তারপরে লিগাল প্রসিজিওর অনুযায়ী সেটার বাস্তবায়নের বিষয়গুলো সেগুলোই উনি বলার চেষ্টা করেছেন। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে উনি যে আসবেন, আসার ক্ষেত্রে তো একটা উনি যেহেতু অ্যাবসকন্ডিং, অথবা অ্যাবসকন্ডিং না যদি হন, যে একটা ফরেন কান্ট্রি ওনাকে রিফিউজ দিয়েছে, ওই রিফিউজ দেওয়াটা কিন্তু অফিসিয়ালি রেকগনাইজ, যেহেতু সেখানে একটা এক্সট্রাডিশনের প্রশ্ন আসে, প্রত্যর্পণের প্রশ্ন আসে। সো যে কোনো হোম কামিং এটা ডিপ্লোম্যাটিক এবং এক্সট্রাডিটেড হতে হবে, ওইটা একটা লিগাল প্রসিজিওর ফলো করে এই হস্তান্তরটা হতে হবে। উনি একটা প্লেনে চড়ে বসলেন, অ্যান্ড শি ল্যান্ডেড আপ ইন দ্য ঢাকা এয়ারপোর্ট, অ্যান্ড তারপরে একটা গাড়ি বাহন যোগে উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে গিয়ে বললেন যে আমি হাজির হলাম। বিষয়টা হয়তো এরকম হবে না, এই কথাই আমার মনে হয় চিফ প্রসিকিউটর বলতে চেয়েছেন। এনিওয়ে, এটা একটা আমার কাছে মনে হয় যে উনি ওনার এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডও হতে পারে, বিকজ আন্ডার দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস আওয়ামী লীগের
কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি কি হবে সেগুলো নিয়ে নানা ধরনের জল্পনা এবং তার নেতাকর্মীরা একটা আনসার্টেনটির মধ্যে আছেন, তাদেরকে এক ধরনের বুস্ট করার জন্য এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের সাক্ষাৎকার হলেও হতে পারে। বাট মনে হয় না আন্ডার দ্য গিভেন সিচুয়েশন যে এই ব্যাপারটা শুধুমাত্র একটা সাক্ষাৎকার দেওয়ার মধ্য দিয়েই ওনার হোম কামিং অ্যান্ড দেন সারেন্ডারিং অ্যান্ড দেন এভরিথিং উইল বি হ্যাপেনিং সো স্মুথলি। বিষয়টা মনে হয় এত সহজ অবস্থার মধ্যে নাই। সো এটা দেখতে হবে আসলে ডিসেম্বর, আপনি যেটার মধ্যে ওয়াই নট ইন অগাস্ট, যদি এতই ওনার আসতে হয় বা আসতে চান তাহলে আগস্ট, হ্যাঁ এটা একটা ভ্যালিড প্রশ্ন। বাট ডিসেম্বর পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে যে উনি অ্যাকচুয়ালি এটা কি শুধুমাত্র একটা রেটরিক, রাজনীতিতে তো অনেক রেটরিকই আছে, সুতরাং এই রেটরিক হিসেবেই দেওয়া নাকি এটার কোনো কনসিকুয়েন্স আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে যদি সত্যি সত্যি ওনার পলিটিক্যাল রিমোর্স আসে, যে উনি যেটা কথা সবসময় রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয় যে তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই এত বড় একটা জেনোসাইড অথবা এত ম্যাস কিলিং অথবা এরকম মার্ডারিং হওয়ার পরে, মার্ডার হওয়ার পরে ওনার মধ্যে কোনো অনুশোচনা যদি সেটা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু এক ধরনের কিন্তু পলিটিক্যাল স্টেপ ফরওয়ার্ডও হবে এই অর্থে যে নেইবারিং কান্ট্রি সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি এবং অবিশ্বাস কিন্তু তৈরি হয়েছে ওনাকে ঘিরে। এটা একটা বাধা। তো যদি এটা একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যায় এবং হোয়াট এভার দ্য কনসিকুয়েন্সেস সেটা আমরা জানি না যায়, জি, তাহলে আমাদের শেষ করতে হচ্ছে। দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা হয়তোবা একটা পজিটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। জি, ধন্যবাদ জহিরুল আলম, ধন্যবাদ মাহবুব কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।